ডিজে মামলায় আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্ট হবে। সকাল 10টায় বিধাননগর এসিজেএম এর এজলাসে এই নমুনা দিতে হবে, এমনটাই নির্দেশ দিল বিধাননগর আদালত। সরাসরি আপনাদের নিয়ে যাই বিধাননগর আদালত চত্বরে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, গতকালও আমরা দেখেছিলাম যে একেবারে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে হয়েছিলেন সেখানে আদালত হস্তক্ষেপও করেনি, রক্ষা কবচও দেয়নি। অবশেষে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য নতুন দিন নির্ধারণ করে দিল বিধাননগর কোর্ট। দেখো, একদমই কুসুমিতা, এটা বাগুইহাটি থানায় দায়ের হওয়া মামলা, যে মামলা পরবর্তী ক্ষেত্রে তদন্ত করেছিল বিধাননগর সাইবার ক্রাইম, এবং পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইমের থেকে সেই মামলা চলে যায় সিআইডির হাতে। সিআইডি এখন এই ডিজে মামলার তদন্ত করছে, এবং সেই তদন্তের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে তলবও করা হয়েছে তাকে, এবং তার এই তদন্তের স্বার্থে ভয়েস স্যাম্পল অর্থাৎ তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য আদালতের দ্বারস্থ সিআইডির আধিকারিকরা হয়েছিলেন। বিধাননগর আদালতে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্ট হওয়ার কথা ছিল এক্সপার্টের উপস্থিতিতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর গতকাল 4টের পর শুনানি প্রক্রিয়া শুরু হয়। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে এই মামলায় কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না, এবং কোনো রক্ষা কবচও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ডিজে মামলাতে দেওয়া হয়নি। এই ভয়েস স্যাম্পল টেস্টের ব্যাপারে তিনি যে স্থগিতাদেশ চেয়েছিলেন সেই বিষয়ে কোনো রক্ষা কবচ বা হাইকোর্টের তরফ থেকে কোনো ইন্টারভেনশন কোনো কিছুই করা হয়নি। তাহলে একটা জল্পনা ছিল যে তাহলে কখন আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে, নাকি আদালতের তরফ থেকে আবার নতুন করে কোনো ডেট দেওয়া হবে। যেটা বিধাননগর আদালত সূত্রে খবর যে আজকে বিধাননগর আদালতের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আগামী 8ই জুলাই সকাল 10টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বিধাননগর আদালতে আসতে হবে। এখানে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে এজলাস রয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে, এবং এই মামলায় সিআইডি যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন তিনি উপস্থিত থাকবেন, একজন এক্সপার্ট উপস্থিত থাকবেন, এবং এসিজেএম এর এজলাসে এটা হবে আগামী 8ই জুলাই। যেটা বিধাননগর কমিশনারেটের মামলা, সেই মামলায় সিআইডি তদন্তভার হাতে নিয়েছে। গতকাল এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি, কোনো রক্ষা কবচও দেয়নি। এরপরই আদালতের তরফ থেকে জানানো হচ্ছে সিআইডি সূত্রে খবর যে আগামী 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কোর্টে আসতে হবে, এবং সেখানে তাকে ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য সকাল 10টার সময় নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সিআইডির অফিসিয়ালসরা উপস্থিত থাকবে। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এবার সময় একেবারে বেঁধে দেওয়া হলো। আপনারা জানেন গতকাল বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি অফিসারদের উপস্থিতিতে বিধাননগর আদালতে এসে ভয়েস স্যাম্পল টেস্টের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ডিজে মামলায় তিনি বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বিভিন্ন সময় ডিজে বাজানোর যে হুমকি, যে হুঁশিয়ারি দিয়েছিলেন তার কথা কিন্তু স্বীকারও করে নিয়েছিলেন। কি বলেছিলেন তখন বিভিন্ন জনসভায় দেখুন। বুকের পাটা থাকতে আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে, আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাতগুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, তৈরি থাকো। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে তা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করে নিয়েছেন যে কণ্ঠস্বর তাঁর।
বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধে কোথায়? বিচারপতি আরো বলেন, এই মামলায় ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, তার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি বিধাননগর কোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে নির্ধারিত সময়সীমা অর্থাৎ বিকেল 4টে স্যাম্পল টেস্টের সময়সীমা পেরিয়ে গিয়েছে, তাহলে এরপরে কি হতে পারে? আদালতেরই বা কি নির্দেশ হতে পারে? সিআইডিরই বা কি পদক্ষেপ হতে পারে? সেক্ষেত্রে বিধাননগর কোর্ট এবার কি নির্দেশ দিল? দেখো, বিধাননগর কোর্টের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে এজলাস, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী 8ই জুলাই সকাল 10টার সময় তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। ফের তাকে এই সুযোগ দেওয়া হলো। গতকালও বিধাননগর এসিজেএমে এসে তার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল, কিন্তু সিআইডির যে নির্দেশ বা বিধাননগর আদালতের নির্দেশ, তাকে কার্যত চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিকেল 4টের কিছু পরে কলকাতা হাইকোর্টের এজলাসে এই মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয় এবং তারপর বিচারপতি স্পষ্টভাবে যেটা জানিয়ে দেন যে এই মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করবে না, তদন্তকারী আধিকারিকদের কোঅপারেট করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং যে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার যে প্রক্রিয়া সেটাও তাকে প্রসিড করতে হবে। এতে মহামান্য কলকাতা হাইকোর্টের কোনো হস্তক্ষেপ বা রক্ষা কবচ সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে না, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। এরপর তারপরই গতকাল একটা জল্পনা ছিল যে তাহলে কখন আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি কালকেই আসবেন? কিন্তু গতকাল সন্ধে হয়ে যায় এবং তারপর আদালত সূত্রে যেটা আমরা খবর পাই যে গতকাল তিনি আসবেন না এবং তাকে পরবর্তী একটা ডেট দেওয়া হবে, আর একটা সুযোগ সিআইডির আধিকারিকরা দেবেন এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য। এবং তিনি যে গতকাল আসেননি সেই মোতাবেক রিপোর্টও ইতিমধ্যেই কিন্তু সিআইডি আধিকারিকদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আদালতের কাছে, যে তাকে ইন্টিমেট করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টে গিয়েও তিনি রক্ষা কবচ পাননি এবং তিনি আসেননি, এবং সেটাও কিন্তু ইতিমধ্যেই ইন্টিমেট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিধাননগর আদালত আবার জানালো যে আগামী 8 তারিখ এখানকার যিনি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করা হবে, এবং এই গোটা প্রক্রিয়াতে একজন সিআইডি তদন্তকারী আধিকারিক এবং এক্সপার্ট থাকবেন। ধন্যবাদ। আইনজীবী অরিন্দম দাস কি জানিয়েছেন দেখুন। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারেন। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন, এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্ট। কুণাল ঘোষ তিনি বলছেন তাকে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য কনসেন্ট দিতে বলা হয়েছিল, তিনি রাজি হয়ে গিয়েছিলেন স্বচ্ছন্দেই। অন্যদিকে বিজেপির রাহুল সিনহা বিজেপি সাংসদ কি বলেছেন পরপর দেখুন। আমাকে একবার একটি কেসে ভয়েস টেস্টের জন্য বলেছিল, আমি তো নাচতে নাচতে গিয়ে দিয়ে এলাম। আমার তো জানারও খুব কৌতূহল ছিল ভয়েস টেস্ট কিভাবে হয়, কি হয়, আমি তো গিয়ে দিয়ে এসেছিলাম। কৌতূহল লেগেছিল জিনিসটা কি। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।